সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তোমার দাদা একটা বোকা মানুষ, অনেক রেগে। সে আমার দিকে ফিরেও তাকায়নি। আজ বিয়ের 1 মাস হয়ে গেল, সে আমাকে একটা নজর তাকিয়েও দেখেনি। আমি আর পারবো না এ বাড়িতে থাকতে, আমি এক্ষুনি চলে যাব, আমার সহন হচ্ছে না। তারপর দেওর আমাকে বলল, ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সকল ইচ্ছা রাখব। তাই একদিন রাতে যখন তার কলেজের পড়াশোনা খুব ব্যস্ত ছিল, তখন সেদিন রাতে আমার স্বামী শুয়ে যাবার পরে আমি লুকিয়ে দেওয়ারের ঘরে যাই। তখন দেওয়ারকে ওই অবস্থায় দেখে তো আমি আর নিজেকে আটকে রাখতে না পেরে তাকে চোখে চোখে সবকিছুই সাড়া করেছিলাম যে আমি আর পারছি না। তাই আমি তার সঙ্গে নিজের ইচ্ছে, তারপর আমার দেওরও খুব খুশি হয়ে আমাকে অনেক জোরে, তারপর সেদিন সারা রাত ধরে আমি ওদের নিজেদের মতো। মূল ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এবার আসল ঘটনাটি শুরু করি। আমি তো এবার আপনারা ভাবছেন যে আমার স্বামী থাকা সত্ত্বেও আমি দেওরের ভালোবাসায় পড়েছিলাম। আসলে বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়ি আসি তখন প্রত্যেকটা মেয়ের মতোই আমার চোখে অনেক স্বপ্ন ছিল যে আমিও আমার স্বামীর সঙ্গে ঘুরতে যাব, আমার স্বামীর সঙ্গে অনেক সময় কাটাবো। কিন্তু আমি যা ভেবেছিলাম বিয়ের পরে তার সবকিছু উল্টোটাই হয়েছিল। আসলে আমার স্বামী নিজের কাজ ছাড়ার কিচ্ছু বুঝতো না, সে তো সবসময় নিজের কাজে ব্যস্ত থাকত এবং সে এতটাই রাগী স্বভাবের ছিল যে আমার একটু কিছু ভুল ত্রুটি হলে আমার উপরে বকাবকি চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। শুধু তাই নয়, কোনো কোনো সময় তো আমাকে অনেক সময় মারধরও করত। এভাবে আমাদের বিয়ে হতে প্রায় 1 মাস হয়েছিল। আসলে প্রথম থেকে আমার স্বামী আমার প্রতি কোনো গুরুত্বই দিত না। এমনকি বাসর রাতে আমার স্বামী ফোনে তার ক্লায়েন্টের সঙ্গে হিসেবপাতি করতে ব্যস্ত ছিল, আর বাসর রাতে স্বামীর অপেক্ষা করতে করতে আমি শুয়ে পড়েছিলাম, কারণ আমিও তো অনেক বেশি ক্লান্ত ছিলাম। তারপর সকালবেলা যখন চোখ খুলে দেখি তখন আমার স্বামী তো স্নান করে তৈরি হয়ে আমাকে ঘুম থেকে তুলে বলেছিল তাকে নাকি আগামীকালকেই এক অন্য জায়গায় চলে যেতে হবে জরুরি কাজের জন্য। আমি তো কোনো কথা না বলে শুধু স্বামীর দিকে আশ্চর্য হয়ে তাকিয়েছিলাম, কারণ স্বামী তার কাজকে এত বেশি প্রাধান্য দিত যে আমাদের বাসর রাতটাকে নষ্ট করে দিয়েছিল। ওই বাসর রাতের জন্য আমি যা স্বপ্ন নিজের চোখে সাজিয়েছিলাম, আমার সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। বিয়ের 2 দিন পরেই তো সে 20 দিনের জন্য নগরে চলে যায় নিজের কাজের জন্য, এবং যাওয়ার সময় সে তার ভাইকে বলে গিয়েছিল, রাজু তোর ভাবিকে খেয়াল রাখিস। বিয়ের 2 দিন পরে যখন একটা মেয়ের স্বামী তাকে একা রেখে বাইরে চলে যায়, তার কষ্টটা যে কতটা সেটা একমাত্র আমিই জানি। তারপর বিয়ের 2 দিন পরে আমার স্বামী যখন নগরে চলে যায়, তারপরে তো আমি নিজেকে খুব একা মনে করতাম। আমার স্বামী আর দেওর এরা 2 ভাই। আমার দেওর বয়সে আমার চাইতে 5 বছরের ছোট। শ্বশুর শাশুড়ি তো অনেক আগে মারা গেছেন। স্বামী যখন 20 দিনের জন্য নগরে চলে যায়, তারপরে স্বামীর সঙ্গে কাটানো 2 দিন মনে করে একা একাই সময় কাটাতাম। আর স্বামীর সঙ্গে কাটানো 2 দিনের মধ্যে তো স্মরণ করার মতো সেরকম কোনো কিছু স্মৃতি ছিল না। তাও স্বামীর চেহারা ও কথাবার্তাগুলো মনে করতাম, কারণ আমার দেওরও তো সারাদিন বাড়িতে থাকতো না। সে তো সকালেই পড়াশোনা করার জন্য কলেজে চলে যেত, খাওয়া দাওয়া করে কলেজের জন্য বেরিয়ে পড়ত। আমার স্বামী দেখতে খুব একটা ভালো না হলেও আমার দেওর কিন্তু ভীষণ সুন্দর, এতে বেশি ভুল ছিল না। তারপর সেদিন স্বামীর দূরে নগরে চলে যাবার পরে আমি যখন বাড়ির সমস্ত কাজকর্ম করে পরে সন্ধেবেলায় অনেক বেশি ক্লান্ত হয়ে আমার ঘরের বিছানায় শুয়ে একটু আরাম করছিলাম, ওই সময় বুঝতে পারি যে আমার দেওর বাসায় এসেছে। তারপর সে আমার ঘরের দরজায় নক করে আমার ঘরের ভেতরে ঢুকতে আমাকে সন্ধেবেলায় শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, ভাবি তোমার কি শরীর খারাপ? আমি তখন বিছানায় উঠে বসে বললাম, না গো, শরীর খারাপ নয়, বাড়ির কাজকর্ম করার পরে আমার শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছে, তাই একটু শুয়ে আরাম করছিলাম। কিন্তু আমি জানতাম ওই সময় আমার মন খারাপ ছিল, কিন্তু আমার মনের পরিস্থিতি আমি তো আমার দেওরকে বলতে পারছিলাম না যে আমার মনের মধ্যে কি চলছিল। কিন্তু তাও জানি না কিভাবে সে আমার মুখ দেখে বলেছিল, ভাবি তোমাকে দেখে তো মনে হচ্ছে দাদা চলে যাওয়ার জন্য তুমি অনেক কষ্টে আছো এবং তোমার মন খারাপ আছে। দেখো ভাবি, তুমি কিন্তু আমার থেকে কোনো কিছুই লুকোতে পারবে না, আমি কিন্তু মুখ দেখে সব কিছুই বুঝতে পারি। আর দাদার জন্য যে তোমার মন খারাপ সেটা তো আমি স্পষ্টভাবে বুঝতে পারছি। তুমি একদম মন খারাপ করো না, দাদার অনুপস্থিতিতে তোমার দায়িত্ব এখন আমার ঘাড়ে, তাই যতদিন দাদা বাড়িতে নেই ততদিন তোমাকে খুশি রাখার দায়িত্ব আমার। তারপর আমার দেওয়ার আমার কিছু বলার আগেই আমাকে বিছানা থেকে নিচে নামিয়ে বলল, ভাবি চলো আমার সঙ্গে, আমি তোমাকে এক্ষুনি আমাদের এখানকার স্পেশাল ফুচকা খাওয়াবো, যেটা খাওয়ার পরে তোমার মুড একদম ঠিক হয়ে যাবে। দেওরের কথা শুনে তো আমার মন মাজা এমনিতেই চাঙ্গা হয়ে উঠেছে।
কারণ আমার স্বামী এবং আমার দেওরের মধ্যে সম্পূর্ণ আলাদা রকম হাবভাব ছিল এবং তারা দুই ভাই সম্পূর্ণ আলাদা স্বভাবের ছিল। আমার দেওর তো আমার সঙ্গে ভীষণ কথা বলতো, সে খুব খোলামেলা স্বভাবের ছিল। তারপর দেওরের কথা শুনে আমি আর না বলতে পারিনি। সেদিন প্রথম আমি দেওরের সঙ্গে বাইরে বেরিয়েছিলাম এবং তার সঙ্গে ঘুরে আমার মন খুব তরতাজা হয়ে উঠেছিল। এইভাবে ধীরে ধীরে ৪-৫ দিনের মধ্যেই আমার দেওরের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। এমনকি আগের মতো আর আমার স্বামীর জন্য মন খারাপ হতো না। আমি তো দেওরের সঙ্গে খুব ফ্রি হয়ে উঠেছিলাম। এইদিকে প্রত্যেকদিন রাতে আমার স্বামী ১ থেকে ২ মিনিটের জন্য আমাকে ফোন করে একটা লৌকিকতা পূরণ করত, যেটা তো কোনো মানেই ছিল না। অত দূরে যাবার পরেও ১ ঘন্টার মধ্যে আমাকে ফোন করে মাত্র ২৩ মিনিট সময় দিত এবং থিলি যেটা আমার খুব বিরক্ত বোধ লাগত, কারণ সে তো প্রত্যেকদিন ফোন করে ওই একই কথা জিজ্ঞেস করত, তুমি কেমন আছো, আমার ভাই কেমন আছে, বাড়িতে ঠিকঠাকভাবে তালা মেরে রাখবে। এই ২-৪টি কথা বলার জন্য প্রত্যেকদিন রাতে আমার স্বামী ফোন করত। এদিকে স্বামীর অনুপস্থিতিতে আমি আর দেওর সারা রাত জেগে আড্ডা দিতাম। কখনো বা রাত জেগে দুজনে ভূতের সিনেমা দেখতাম, কখনো বা ছাদের উপরে গিয়ে দুজনে ঠান্ডা বাতাস নিতাম। এভাবে প্রায় ১ সপ্তাহ কেটে যাওয়ার পরে সেদিন জানি না কিভাবে বাথরুমের ভিতরে স্নান করতে গিয়ে আমি পা পিছলে পড়ে গেছিলাম এবং আমি যখন চিৎকার করে উঠেছিলাম তখন আমার চিৎকারের আওয়াজ পেয়ে আমার দেওর তাড়াতাড়ি আমার বাথরুমের সামনে এসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করল, ভাবি কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আমি তখন পায়ে ব্যথার চোটে কাঁচতে কাঁচতে বললাম, আমার ছোট দেওর, না গো, আমি ঠিক নেই, আমি পা মুচকে পড়ে গেছি এবং আমি আর উঠতে পারছি না। তারপর আমার দেওর বলল, ভাবি তুমি কোনোরকমভাবে বাথরুমের দরজাটা খোলো। দেওরের কথা শুনে আমি খুব কষ্টে বাথরুমের দরজাটা হাত বাড়িয়ে খুলেছিলাম। ওই সময় আমি একটা লাল রঙের গামছা পরে স্নান করছিলাম এবং আমি যেহেতু স্নান করতে করতে পা পিছলে পড়ে গেছিলাম তাই আমার পুরো শরীরটা ভিজেছিল। ওই সময় আমার দেওর আমার দিকে কিন্তু একদৃষ্টিতে তাকিয়েছিল আর ওদিকে পায়ে ব্যথা নিয়ে আমি কান্নাকাটি করছিলাম। তারপর যখন আমার উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও ছিল না, তখন আমার দেওর বাধ্য হয়ে আমাকে ধরে আমার ঘরের বিছানায় বসিয়ে আমাকে গামছা ও আমার পরনের পোশাক আমার পাশেই রেখে দিয়ে বলল, ভাবি আমি ঘরের বাইরে যাচ্ছি, তুমি পরিবর্তন করে নাও, নইলে তোমাকে ঠান্ডা লেগে যাবে। সেদিন আমার কাছে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছিল, একটা অন্যরকম আবেগ ও আনন্দ জেগে উঠেছিল। সেদিন আমার দেওরের এরকম আচরণ দেখে আমার ভীষণ ভালো লেগেছিল এবং আমি দেওরকে নিয়ে মনে মনে অনেক রকম স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, কারণ আমি তো মনে মনে তাকে ভালোবাসতে শুরু করেছিলাম। তারপর ধীরে ধীরে যতদিন যায় আমার কিন্তু ততই তাকে দেখে ভালো লাগতে শুরু হয়। আমি তার পছন্দের খাবার দাবার ও তার সব কিছুরই খেয়াল রাখতাম। এমনকি সেদিন যখন আমার পা মচকে গেছিল তখন আমার পায়ে কিন্তু ভীষণ ব্যথা ছিল। তাই দেওর বলল, ভাবি আমি কিন্তু একজন ছোটখাটো ডাক্তার, ভাবি তুমি একদম চিন্তা করো না, তোমার সব ব্যথা বেদনা আমি দূর করে দেব। এই বলে সে আমার পায়ে ম্যাসেজ করে দিচ্ছিল। আমার পায়ে যখন মালিশ করতে শুরু করলো তখন কিন্তু আমার ভীষণ আরাম লাগছিল এবং আমার পায়ের ব্যথা কমে গেল। আমি কিন্তু দেওরের জন্য সেজেগুজে তৈরি হয়ে থাকতাম এবং বাহানা খুঁজতাম যে আমার দেওরের কাছে যাওয়ার জন্য, কারণ বিয়ের পরে যে যত্ন আমার স্বামীর কাছ থেকে পাওয়া উচিত ছিল সেটা তো আমি দেওরের কাছেই পেয়েছিলাম। তাই আমি দেওরকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম এবং সেদিনের পর থেকে আমি পায়ে ব্যথা বাহানা করে প্রত্যেক দিন তার সামনে ন্যাকা কান্না করতাম এবং সে আমার কান্না দেখে বলতো, ভাবি তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি পায়ে মালিশ করে দিচ্ছি। আর আমি সেটা মন থেকে অনুভব করতাম। ওদিকে পরের দিন কেটে যাওয়ার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরে আসে তখন তার আসল চেহারা আমার সামনে ফুটে ওঠে, কারণ একটা মানুষকে কিন্তু ২ দিনের মধ্যে কখনোই চিনতে পারা যায় না, যতক্ষণ না সেই মানুষটার সঙ্গে সারাদিন কাটানো হয়। একটা মানুষের সঙ্গে আমি যত সময় কাটাবো ততই আমি তাকে চিনতে পারবো। এদিকে আমার স্বামী বাড়ি ফিরে আসায় আমি কিন্তু খুশি ছিলাম না, কারণ আমি দেওরের সঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছিলাম। দেওর আমার মনের ইচ্ছা পূরণ না করলেও সে আমার খুব যত্ন করত এবং খুব খেয়ালও রাখত। কিন্তু আমি এটা জানতাম না যে দেওরের মনে আমার প্রতি কী ছিল। আদৌ কি সে আমাকে মনে মনে ভালোবাসত, নাকি সে আমাকে নিজের দাদার বউ মনে করে শুধু আমার যত্ন করত? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে দেওরের মনের মধ্যে আমার প্রতি কী ছিল, সে কেন এত আমার যত্ন করত, খেয়াল রাখত।
এদিকে আমার স্বামী বাড়ি ফিরে আবার সেই আগের মতোই নিজের ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। এমন নয় যে সে আমাকে রাতের বেলায় একটু, আমিও একটা মানুষ ছিলাম, আমার একটা ইচ্ছে বলে কিছু ছিল। আমি স্বামীর কাছে যেতেই সে আমার উপর চিৎকার করে বলতো, তোমার কি আর কোনো কাজকর্ম নেই? তুমি দেখতে পাচ্ছ না আমি অফিসের খুব একটা জরুরি কাজে ব্যস্ত আছি, যাও গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। আমার স্বামী তো আমার দিকে কোনো গুরুত্বই দিত না। তারপর সেদিন আমি যখন স্বামীর কথায় অনেক বেশি কষ্ট পেয়ে মন খারাপ করে রাগ করে রুম থেকে বেরিয়ে ছাদের ওপরে গিয়ে চুপচাপ বসেছিলাম আর স্বামীর কথাগুলো মনে করে কাঁদছিলাম, ঠিক ওই সময় আমার দেওরও ছাদের ওপরে আমার কাছে এসে হাজির হয়েছিল এবং আমার চোখের জল দেখে আমাকে ধরে আমার চোখের দিকে তাকিয়ে আমার চোখের জল মুছে জিজ্ঞেস করল, বৌদি, তুমি এত রাতে ছাদে কি করছো? আর তুমি কাঁদছো কেন? এতদিন পরে দাদা বাড়ি ফিরে এসেছে, তাই তোমাকে তো আজ রাতে দাদার সঙ্গে সময় কাটানো উচিত ছিল। আমি তখন ওই সময় নিজের আবেগ ধরে রাখতে না পেরে দেওরকে বলেছিলাম, তোমার দাদা এখন পর্যন্ত আমার চেহারার দিকে তাকিয়েও দেখেনি। আমি একটা মানুষ, আমার ইচ্ছে বলে কিছু আছে। তোমার দাদা সব সময় নিজের কাজ আর টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কখনো আমার দিকে নজর দিয়ে দেখেনি বা কখনো আমার মনের কথা বোঝার চেষ্টা করেনি। এবার তুমি বলো আমি কি করব? কিন্তু তখনও আমি দেওরকে এটা বলার সাহস করতে পারিনি যে আমি তাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। আমার সব কথা শোনার পরে আমার দেওর খুব ভালোবেসে আমার চোখের জল মুছে আমাকে বলেছিল, ভাবি, তুমি চিন্তা করো না, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। পরের দিন সকালবেলা আমি যখন সকালে নাস্তা তৈরি করছিলাম, তখন আমার স্বামী আর দেওয়ার একসঙ্গে খেতে বসেছিল। তারপর আমার হাতের রান্না করা সবজি পছন্দ না হওয়ায় আমার স্বামী আমাকে অনেক কথা শুনিয়েছিল, অপমান করেছিল, আমাকে অনেক উল্টো পাল্টা আজে বাজে কথা বলেছিল এবং সেদিন আমার এটা বুঝতে আর বাকি ছিল না যে আমার স্বামী খুব রাগী স্বভাবের মানুষ ছিল। ওই সময় কিন্তু আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম আর আমার চোখের জল তো স্তরে স্তরে পড়ে যাচ্ছিল। আমার চোখের জল দেখে আমার ছোট দেওর তার দাদাকে বলেছিল, সামান্য একটা তরকারির জন্য তুমি ভাবিকে এত কথা শুনিয়ে দিলে? আমার দেওর খুব ভালোভাবেই জানত যে তার দাদা খুব রাগী স্বভাবের মানুষ, কিন্তু আমি সেদিন জানতে পেরেছিলাম যে আমার স্বামী ভীষণ রাগী স্বভাবের মানুষ। তারপর আমার দেওরের কথা শুনে আমার স্বামী তার ভাইয়ের দিকে অনেক এগিয়ে বড় বড় চোখ করে তাকিয়েছিল এবং আমাদের সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ নিজের অফিসের জন্য বেরিয়ে পড়েছিল। সেদিন আমার স্বামীর চলে যাওয়ার পরে আমি দাউরকে বলেছিলাম, দেখো, তোমার দাদা যদি আমার সঙ্গে এরকম সবসময় দুর্ব্যবহার করে তাহলে আমার এই বাড়িতে থাকার কোনো মানে হয় না, তাই আমি আজকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। এমনিতেও বিয়ে হতে কাছাকাছি 1 মাস হতে চলল, তাই আমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর আমার দেওর অনেক ভালোবেসে আমাকে বলল, ভাবি, আমার কথাটা একবার শোনো। কিন্তু তখন আমার দেওরের কোনো কথা শুনিনি। আমি তখন দেওরকে অনেক এগিয়ে বলেছিলাম, যখন স্বামীর ভালোবাসা আবদার কিছুই পাব না, তাহলে আমি কিসের জন্য এই বাড়িতে থাকব? আমি যখন রাগ করে জামাকাপড় সুটকেস গোছাতে শুরু করেছিলাম, তখন হঠাৎ করে আমার দেওর বলেছিল, তুমি একদম চিন্তা করো না, আমি এবার সবকিছু ঠিক করে দেব। যখন সে আমাকে এটা বলেছিল তখন আমি বুঝে গিয়েছিলাম যে তার মনেও নিশ্চয়ই আমার প্রতি কিছু না কিছু তো আছে, না হলে সে এত ভালোবেসে আমাকে আটকে রাখবে কেন? বন্ধুরা, তারপর আমি আমার দেওরকে নিয়ে সংসার শুরু করেছিলাম। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।